নমস্কার, আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের আইনের দর্পণে এই অনুষ্ঠানে। আজকের যে বিষয় তা হলো শিশুদের উপর নির্যাতন এবং তার থেকে কি করে আমরা সুরক্ষা পেতে পারি, সহায়তা পেতে পারি তা নিয়ে যে আইন, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট, যা পক্সো বলে আমরা জানতে পারি, তার ব্যাপারেই ভালো করে বুঝতে আমাদের মধ্যে আজকে রয়েছেন শ্রী অমরজিৎ দে, ডিস্ট্রিক্ট সেক্রেটারি, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি। নমস্কার স্যার। নমস্কার। পক্সো যে আইনটা তা কি, তা নিয়ে যদি আপনি একটু বিস্তারিতভাবে বলতে পারেন এবং এটা কবে অ্যানেক্ট করা হয়েছে? প্রথমেই দূরদর্শন কেন্দ্র ত্রিপুরার সকল দর্শককে আমার প্রণাম। পক্সো, প্রিভেনশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট 2012 শিশুদের যৌন অত্যাচার থেকে রক্ষা করার জন্য 2012 সালের 14ই নভেম্বর সমগ্র দেশে বলবৎ করা হয়েছিল। এই আইন শিশুদের বিরুদ্ধে ঘটা যৌন অপরাধকে বাধা দান করে এবং এই আইনে যৌন নির্যাতন, যৌন হয়রানি বা শিশুদের পর্নোগ্রাফিক ভিডিও থেকে বাঁচানোর উদ্দেশ্যে বানানো হয়েছে। এই আইনের সংজ্ঞায় শিশুরা হলেন 18 বছরের নিচের সকল ছেলে এবং মেয়ে, অর্থাৎ এই আইন সম্পূর্ণ লিঙ্গ নিরপেক্ষ। ছেলে বা মেয়ে নির্বিশেষে সকল শিশুর উপর এই আইন প্রযোজ্য এবং এই আইন সকল শিশুকে রক্ষা করে যৌন অপরাধ থেকে। এই আইনে যৌন অপরাধ বলতে প্রথমেই যৌন নির্যাতন বোঝায়, অর্থাৎ সেক্সুয়াল হ্যারাসমেন্ট। এই সেক্সুয়াল হ্যারাসমেন্টটাকে আবার দুই ভাগে আইনে বিভক্ত করা হয়েছে। প্রথমটি হলো যৌনাঙ্গ সম্পর্কিত যৌন নির্যাতন, যাহাকে আইনের ভাষায় পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট বলা হয়। আবার এই অপরাধ যদি কোনো একজন শিশু যার বয়স 16 বছরের নিচে সেই শিশুর সাথে হয়, তখন সেটাকে আরও বেশি শাস্তির বিধান রয়েছে। প্রথম অপরাধের সংজ্ঞা যেটা বলেছিলাম, সেটার অপরাধের শাস্তি হলো ন্যূনতম 10 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা। এবং 16 বছরের নিচে শিশুর ক্ষেত্রে যদি এই অপরাধ ঘটে, তাহলে শাস্তি হয় ন্যূনতম 20 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা। এবং এই অপরাধ যদি কোনো কর্তব্যসম্পন্ন ব্যক্তি, যেমন পুলিশ যদি থানায় এই অপরাধ করে থাকেন, বা কোনো ডাক্তার হাসপাতালে এই অপরাধ করে থাকেন, বা কোনো শিক্ষক স্কুলের মধ্যে এই অপরাধ কোনো শিশুর সাথে করেন, তখন সেটাকে গুরুতর যৌন অপরাধ অর্থাৎ এগ্রিভেটেড পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট হিসাবে এই আইনে গণ্য করা হয়েছে। এবং এই অপরাধের জন্য শাস্তি ন্যূনতম 20 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড এবং জরিমানাও হতে পারে। তাছাড়া সাধারণ যৌন নির্যাতন বলতে যৌন উদ্দেশ্যে যদি কোনো শিশুর গোপনাঙ্গ স্পর্শ করা হয়, সেই সময়ও এটাকে যৌন নির্যাতন বলে এবং এর শাস্তি 3 বছর থেকে 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এবং এই যৌন নির্যাতন যদি কোনো ক্ষমতাশালী ব্যক্তি, যেমন কোনো পুলিশ যদি থানায় করে, যদি কোনো ডাক্তারবাবু হাসপাতালে করে, বা কোনো শিক্ষক শিক্ষাস্থানে করে থাকেন, বা কোনো দুর্যোগের সময় এই অপরাধ ঘটে, তখন শাস্তির মেয়াদ বেড়ে 5 বছর থেকে 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হয়। তাছাড়া যৌন হয়রানিও এই আইনে
অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে। এই যৌন হয়রানি কোনো অপরাধী কোনো শিশুর সাথে কথাবার্তার মাধ্যমে করতে পারে বা ওর অঙ্গিভঙ্গির মাধ্যমেও করতে পারে, বা সেই শিশুকে যদি একজন ব্যক্তি অনুসরণ করে যৌন উদ্দেশ্যে, যাকে আমরা স্টকিং বলি, সেটাও যৌন হয়রানি হিসাবে এই আইনে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এবং এই অপরাধের জন্যে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। এবং এইসব অপরাধের বিচার করার জন্যে বিচার ব্যবস্থাতেও কিছু পরিবর্তন করা হয়েছে। এই আইনে বিশেষ আদালতের ব্যবস্থা করা হয়েছে, যে বিশেষ আদালতের বিচারক একজন জেলা ও দায়রা জজ, অর্থাৎ ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ বা ওনার সমসাময়িক একজন বিচারক হবেন। উনি নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত এবং সুচারুভাবে শিশুবান্ধব পদ্ধতিতে বিচার প্রক্রিয়া চালাবেন, অর্থাৎ চাইল্ড ফ্রেন্ডলি ম্যানারে। এবং এই চাইল্ড ফ্রেন্ডলি ম্যানার সেই শিশুর পরিচয় গোপন রেখে চলবে, অর্থাৎ বিচার প্রক্রিয়া চলাকালীন সময়ে সেই শিশুর কোনো পরিচয়ই সেই বিচার প্রক্রিয়ার মধ্যে আসবে না, এবং সেই শিশুকে কোনোদিনই অপরাধীর সামনে আসতে দেওয়া হবে না। অপরাধী পর্দার আড়ালে থেকে বিচার প্রক্রিয়া চলবে, এবং সেই শিশু উনার মা, বাবা বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, যার উপর সেই শিশুর বিশ্বাস রয়েছে, সেই সব ব্যক্তির সাথে আদালতে উপস্থিত থেকে নিজের জবানবন্দি বা স্টেটমেন্ট রেকর্ড করাতে পারবেন। এটা কি যখন কোর্টরুমে যখন এই প্রসিডিংটা হবে, তখন কি এটা বাইরের কারোর সামনে আসবে না তো, মানে আইডেন্টিটিটা? না, কোনোভাবেই সেই শিশুর পরিচয়, সেই শিশুর মা বাবার নাম, স্কুলের নাম, এটা আসবে না। সংবাদ মাধ্যমও সেই শিশুর পরিচয় সামনে আনতে পারবে না। এখানে এই শিশুবান্ধব পদ্ধতিতে যে বিচার প্রক্রিয়া চলবে, সেই বিচার প্রক্রিয়ায় সেই শিশুকে সরাসরি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ করতে পারবেন না কোনো আইনজীবী। প্রশ্নটা করতে হবে বিচারককেই সেই শিশুকে, এবং তখন ধ্যান রাখবেন বিচারক যে সেই শিশুর মর্যাদা যেন কোনোভাবেই বিঘ্ন না হয়, এবং কোনো আক্রমণাত্মক কোনো প্রশ্ন যেন সেই শিশুকে না করা হয়। কোনো পক্ষেরই উকিলবাবু, সরকারি পক্ষের উকিলবাবু করতে পারবেন না, বা অভিযুক্ত ব্যক্তির উকিলবাবুও সেই শিশুকে প্রশ্ন করতে পারবেন না সরাসরি। তাহলে মানে এই যে আমাদের প্রসিডিংটা চলবে, তাতে আমরা বুঝতে পারছি যে শিশুদের আইডেন্টিটিটা গোপন রাখা হবে, আর প্রসিডিংটা খুবই চাইল্ড ফ্রেন্ডলি ম্যানারেই করা হবে। যেভাবে এটাই হচ্ছে আমাদের এই আইনের সবচেয়ে প্রাধান্য জিনিস, যেখানে আমরা যখনই একটা যৌন নির্যাতন হচ্ছে কোনো শিশুর উপরে, আমরা যেতে পারি সহায়তার জন্যে, যাতে যেখানে আমরা জানি যে আমাদের এখানে কোনো আইডেন্টিটির কোনো প্রবলেম হবে না, আইডেন্টিটি কোনোভাবেই রিভিল করা যাবে না। তাহলে আমরা কি করে এই সহায়তাটা নিতে যেতে পারি? ইভেন যদি আমি মনে করি যে আমার দেখা একজন শিশুর উপরে একটি কোনো যৌন নির্যাতন হচ্ছে, আমার সন্দেহ হচ্ছে, আমি সেটা নিয়ে একদমই এখনো শিওর নয়, তাহলে আমি কি করতে পারি? একজন শিশু নিজেও গিয়ে অভিযোগ করতে পারেন, বা শিশুর আত্মীয় স্বজনরাও সেই ব্যাপারে অভিযোগ করতে পারেন, শিশুর মা বাবা করতে পারেন, শিশুর বন্ধু বান্ধব করতে পারেন। এই আইনের মধ্যে অ্যাকচুয়ালি এই অভিযোগ জানানোটা বাধ্যতামূলক করা হয়েছে। যদি কোনো ব্যক্তি জেনে শুনে এই অভিযোগ না জানান, তাহলে ওনার বিরুদ্ধেও মামলা চলতে পারে, এবং সেটা একটা দণ্ডনীয় অপরাধ। 6 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে সেই ব্যক্তির, যিনি নাকি জেনে শুনে এই অভিযোগ কোনো থানায় বা আদালতে জানাননি। হ্যাঁ, একইভাবে যদি কোনো ব্যক্তি মিথ্যা অভিযোগ জানান, এই পক্সো আইনের মধ্যে উনারও 6 মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। হ্যাঁ,
একটা জিনিস মনে রাখতে হবে যে সেই শিশুর উপর কোনোভাবেই মিথ্যা অভিযোগ দেওয়ার জন্য মামলা হতে পারে না। কিন্তু যদি সন্দেহ হয়, আমার যদি মনে হয় যে না, সেটা হতেও পারে, নাও হতে পারে, কারণ বাচ্চাদের মুখে থেকে কথা বের করাও একটা অনেক বড় ব্যাপার। আমাদের যারা বড়রা আছি তারা যেমন মুখ খুলে বলতে পারে, বাচ্চারা সেটা বলতে পারে না। তাহলে ওটার জন্য যদি আমি আইনের দ্বারস্থ হই, তাহলেও কি আমার উপর কি সেই 6 বছরের যে আপনি বললেন যে কারাদণ্ড যদি মিথ্যে হয়, আমার যে সন্দেহটা সেটা যদি মিথ্যে হয়, তাহলে কি আমার উপরও কি সেই জিনিসটা লাগু হবে, নাকি আমাদের এখানে বুঝিয়ে দেওয়া হবে ব্যাপারটা? না, মিথ্যা অভিযোগটা যদি কোর্টে গিয়ে আদালতে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রমাণ হয় যে সম্পূর্ণ মিথ্যা, সেই সময়, এমনিতে না। এমনিতে যদি আপনি সন্দেহ করেন যে যদি কোনো বাচ্চা স্বাভাবিক জীবন থেকে একটু আলাদা জীবন, সে শারীরিক বা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে, আপনার অভিভাবক হিসাবে বা স্কুলের শিক্ষক হিসাবে আপনার প্রথম দায়িত্ব হলো সেই শিশুর সাথে কথা বলা। সেই শিশু কী ধরনের সমস্যা মানসিক বা শারীরিকভাবে ভুগছে সেটা ব্যাপারে জানা। বিশেষত যদি গোপনাঙ্গ সংক্রান্ত কোনো সমস্যায় সেই শিশু ভুগে, সেই ব্যাপারে ওই শিশুর সাথে কথা বলে এটার কারণ জানা। হয়তোবা সেই শিশু কোনো যৌন অত্যাচারের শিকার হয়েছে, সে খুলে বলতে পারছে না, সেই ব্যাপারে সতর্ক থাকা প্রত্যেক অভিভাবক, প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষের দায়িত্ব ও কর্তব্য। আচ্ছা, যদি যে অপরাধ করেছেন তিনিও যদি নাবালিক হয়, তাহলে আমাদের কি করা উচিত? মানে কিভাবে আইনটা তখন কি হবে? তখন জুভেনাইল জাস্টিস অ্যাক্ট এই জায়গায় এসে যাবে এবং সেই নাবালক ব্যক্তির বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস বোর্ড মামলাটা চালাবেন উনার বোর্ডের কাছে। সেই ক্ষেত্রে যদি সেই নাবালকের বয়স 16 বছর থেকে বেশি হয় এবং দেখা যায় যে সেই নাবালকের মেন্টাল ক্যাপাসিটি, মানসিক ক্ষমতা ততটুকু ছিল যে সে তার যে কাজ করেছে সেটার ব্যাপারে সে জানতে পারত, কনসিকুয়েন্সের ব্যাপারে জানতে পারত, তখন ওকে চিলড্রেন্স কোর্টে পাঠিয়ে আলাদাভাবে বিচার প্রক্রিয়া চলবে। সেই চিলড্রেন্স কোর্ট আবার প্রতি জেলা এবং মাননীয় জেলা ও দায়রা জজ হন। আচ্ছা, আর আরেকটা বিষয় যেটা হচ্ছে শিশু পর্নোগ্রাফি, মানে চাইল্ড পর্নোগ্রাফি, ওই ব্যাপারটা নিয়ে যদি আপনি একটু বলেন। এই আইনে শিশুদের পর্নোগ্রাফিতে কোনোভাবেই ব্যবহার করা যাবে না, সেটাকে দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে। এবং এই চাইল্ড পর্নোগ্রাফি রিলেটেড কোনো ভিডিও যদি কেউর কাছে স্টোর করে রাখেন, সেভ করে রাখেন, সেটাও একটা অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে। এবং একজন শিশুকে পর্নোগ্রাফিতে ব্যবহার করলে প্রথম অপরাধের জন্যে 5 বছর মিনিমাম কারাদণ্ড এবং সাথে জরিমানার শাস্তিবিধান রয়েছে। যদি এই অপরাধ রিপিট হয় তাহলে সেই শাস্তি বেড়ে ন্যূনতম 7 বছর এবং জরিমানা হওয়ার বিধান রয়েছে। বা যদি কোনো ব্যক্তি উনার কাছে মোবাইলে, ল্যাপটপে বা অন্য কোনো মিডিয়াতে স্টোর করে রাখেন, ইলেকট্রনিক মিডিয়াতে স্টোর করে রাখেন, তখন সেই ব্যক্তির 3 বছর পর্যন্ত বা জরিমানা বা উভয় হতে পারে। এবং সেক্ষেত্রে একটাই জিনিস আইন বলছে যে যৌন উদ্দেশ্যে সেই সব কাজ যদি করে থাকেন তখনই এসব অপরাধ হিসাবে গণ্য হবে। আরেকটা জিনিস, যে মিডিয়ার কথাটা আপনি বললেন, তা যদি আমি একটু বিস্তারিতভাবে মানে যদি জিজ্ঞেস করি, যে আইডেন্টিটি যেটা নিয়ে, কারণ খুব একটা ম্যাক্সিমাম কেসে দেখা যায় আইডেন্টিটি রিভিল হয়ে যাবে, সেটা নিয়ে কিন্তু অভিভাবকরা পিছিয়ে থাকে, ভয় পায় যে ওর ভবিষ্যৎ কি হতে পারে। তো আমাদের যে মিডিয়া যদি তা কোনো রকমভাবে প্রকাশিত করে নেয় তাহলে কি হতে পারে, কিংবা আমাদের তা নিয়ে আমাদের কি ব্যবস্থা রয়েছে? না, শিশুর নাম, শিশুর ছবি, শিশুর স্কুলের নাম, শিশুর ঠিকানা বা পরিবার সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করা একটি দণ্ডনীয় অপরাধ এই আইনের মধ্যে। এইসব পরিচয় প্রকাশ না করে মিডিয়া সেই খবর প্রকাশিত করতে পারে, কিন্তু কোনোভাবেই সেই শিশুর পরিচয় সামনে আনা যাবে না। আরেকটা জিনিস হচ্ছে যেটা আমাদের সোসাইটিতে যেটা দেখা যায়, যে না আত্মীয় প্রয়োজন বা যারা কাছের বন্ধু বান্ধব থাকে অভিভাবকদের, ওরাই এই নির্যাতনের মধ্যে ওরাই থাকে,
কিংবা আমরা পরে হয়তো বুঝতে পারি, আর বুঝেও হয়তো বা আমরা সেটা প্রকাশ করি না। তো তা নিয়ে আপনি কি বলতে পারেন যে না, এটা একদমই এখন দেখা যাচ্ছে এটা সেফ, আমাদের এখানে বাচ্চাদের কোনো ফেস রিভিল করা হচ্ছে না, মা বাবার নাম রিভিল করা হচ্ছে না, সেটা নিয়ে যদি আপনি একটু কিছু বলেন। খুব সুন্দর একটি প্রশ্ন, কারণ সমাজে এখন এই রকমেরই অপরাধ বেশিরভাগ দেখা যাচ্ছে যে যেখানে ঘরের আত্মীয় স্বজন বা ঘরের নিজের কোনো ব্যক্তি এইসব অপরাধের সাথে যুক্ত, এবং এই অপরাধকে এই পক্সো আইনের মধ্যে এগ্রিভেটেড পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্টের সংজ্ঞায় রাখা হয়েছে, অর্থাৎ গুরুতর যৌন অপরাধ। একজন বিশ্বাসযোগ্য ব্যক্তির দ্বারা যদি এই ধরনের অপরাধ ঘটে থাকে, অর্থাৎ যে ব্যক্তির উপর শিশুর সবচেয়ে বেশি বিশ্বাস ছিল, ঘরের ব্যক্তি, আত্মীয় স্বজন, সেই সময় এই অপরাধ আপনার দায়িত্ব সঙ্গে সঙ্গে গিয়ে থানাতে জানানো, বা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি রয়েছে প্রতিটি জেলায়, শিশু কল্যাণ কমিটি, যে নাকি জুভিনাইল জাস্টিস আইনের মাধ্যমে একটি কমিটি গঠন করা হয়েছে, এই কমিটিকেও আপনি জানাতে পারেন, বা আমাদের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি অর্থাৎ জেলা আইনসেবা কর্তৃপক্ষকেও জানাতে পারেন। কোনোভাবেই আপনি চুপ থাকবেন না, এসব অপরাধকে জানার সাথে সাথেই আপনার দায়িত্ব পুলিশ, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে জানানো। এই যে না, নির্যাতন বা একটা অ্যাসল্ট হওয়া বাচ্চাদের উপরে, যা আপনি ভালো করে বুঝিয়েছেন প্রথমে, সেটা তো বাচ্চাদেরকে নিয়ে আমরা টার্গেট করছি, ব্যাপারটা পুরোটা আজকে টকশো। তো এটার মধ্যে স্কুল কিন্তু একটা খুব বড় একটা ভূমিকা প্লে করে। তো সেটা নিয়ে যদি আপনি বলেন যে স্কুলদের কি করে ওদের কাউন্সিলিং করানো উচিত বাচ্চাদেরকে, হ্যাঁ, বা টিচার্সদেরকে কিভাবে এই জিনিসটাকে নিয়ে আমাদের সচেতনতা আরও বেশি করা উচিত। কারণ আইনি সচিব বলুন বা আপনাদের দ্বারস্থ হওয়ার আগে একটা অভিভাবক কিন্তু প্রথম স্কুলের টিচার বা ওইখানের যে ব্যবস্থা রয়েছে তার উপরে ভরসাটা প্রথম করে, বিশ্বাসটা ওদের সাথে বেশি। তাহলে ওদের কি ভূমিকা রয়েছে তাতে? স্কুলের শিক্ষক এবং অভিভাবকের ভূমিকা সর্বোচ্চ এখানে। প্রথমেই যে কাজটা একজন অভিভাবক বা শিক্ষক করতে পারেন তা হলো একজন শিশুকে নিরাপদ এবং অনিরাপদ স্পর্শ ব্যাপারে, অর্থাৎ গুড টাচ এবং ব্যাড টাচের ব্যাপারে শিক্ষা দেওয়া। এ ব্যাপারে আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ অর্থাৎ ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষ, যার এক্সিকিউটিভ চেয়ারম্যান মাননীয় বিচারক ত্রিপুরা উচ্চ আদালত, হিজ লর্ডশিপ অনারেবল জাস্টিস ডক্টর টি অমরনাথ গৌড়, একটি নির্দেশনা দিয়েছেন প্রতিটি জেলা আইনসেবা কর্তৃপক্ষকে যে এই জুলাই মাসেই আমাদের প্রতিটি স্কুলে এই পক্সো আইনের উপরে সচেতনতামূলক অনুষ্ঠান করতে হবে, এবং সেই সঙ্গে এই অনুষ্ঠানে আমরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের দ্বারা বানানো একটি ফ্লিপচার্ট প্রতিটা স্কুলে দিচ্ছি। সেই ফ্লিপচার্টের মধ্যে শরীরের সেই সব অঙ্গকে দেখিয়ে দেওয়া হচ্ছে একটি ছবির মাধ্যমে, যে জায়গায় স্পর্শ করলে গুড টাচ হয় এবং যে সব জায়গায় স্পর্শ করলে ব্যাড টাচ হয়। এই স্পর্শ করাও আমি আগে যেভাবে বলেছি একটা যৌন নির্যাতনের মধ্যে পড়ে, যদি সেই স্পর্শ যৌন উদ্দেশ্যে করা হয়। সেই ব্যাপারে প্রতিটা শিশুর জেনে রাখা উচিত। তাছাড়া আপনার নিজের বা শিশুর উপর বা স্কুলে যেসব ছাত্রছাত্রী পড়ছে তাদের উপর শিক্ষকদের নজর রাখা দরকার যে সেই শিশু কোনো ধরনের কোনো শারীরিক বা মানসিক রোগে তো ভুগছে না, এবং যদি এ ধরনের কোনো রোগে ভুগে সেই রোগ সংক্রান্ত ব্যাপারে বুঝার চেষ্টা করুন, খোলামেলাভাবে সেই শিশুর সাথে কথা বলুন। সে নিশ্চয়ই কিছু গোপন রাখার চেষ্টা করবে, তখন আপনার দায়িত্ব ওর সাথে শিশুসুলভভাবে কথা বলে ওর সমস্যাটুকু বুঝার জন্যে। এবং আমি জেলা আইনসেবা কর্তৃপক্ষ অফিসের ব্যাপারে যদি একটু বলি, আমাদের প্রতিটি জেলায় এই জেলা আইনসেবা কর্তৃপক্ষের অফিস রয়েছে জেলা আদালত প্রাঙ্গণে। আমাদের কাছে আসার জন্যে আদালত প্রাঙ্গণে চলে গেলেই আমাদের অফিস রয়েছে। আমাদের পশ্চিম ত্রিপুরার ক্ষেত্রে আগরতলা শহরের ফায়ার সার্ভিস চৌমুহনীতে যে পুরাতন উচ্চ আদালতের প্রাঙ্গণ রয়েছে সেখানেই আমাদের অফিসটি রয়েছে।
সেখানে এসে যোগাযোগ করুন। প্রতিটি শিশু এবং প্রতিটি মহিলা আইনসেবা কর্তৃপক্ষের দ্বারা বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন। তাছাড়া তপশিলি জাতি, তপশিলি উপজাতি শ্রেণীর ব্যক্তিরাও বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন। তাছাড়া সাধারণ শ্রেণীর গরিব ব্যক্তিরা যার বার্ষিক আয় 1.5 লক্ষ টাকা বা তার চেয়ে কম, উনিও বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন। এই বিনামূল্যে আইনি সহায়তা কথাটার মানে হলো যে আপনি যদি আদালতে যেতে ভয় পাচ্ছেন যে আপনার কাছে সেই ধরনের আর্থিক ক্ষমতা নেই, বা আপনি একজন মহিলা বা একজন শিশু, সেই কথাই মাথায় রেখে আমাদের দেশে আইনসেবা কর্তৃপক্ষ নামে একটি আইন রয়েছে। সেই আইনের অধীনেই আমাদের এই জেলা আইনসেবা কর্তৃপক্ষ, এবং এই আইনসেবা কর্তৃপক্ষের সচিব হলেন একজন বিচারক। উনি একজন উকিলবাবু সেই মহিলা বা শিশু বা তপশিলি জাতি উপজাতির ব্যক্তিকে বিনামূল্যে আইনি সহায়তা, বিনামূল্যে সেই আইনজীবীকে নিযুক্ত করে দেবেন, এবং সেই আইনজীবী সেই পার্টির থেকে কোনো টাকা পয়সা না নিয়ে আদালতে মামলা করবেন, বা আদালতে যদি কোনো মামলা চলমান অবস্থায় থাকে সেই মামলাকে চালাবেন। এবং এই ব্যাপারে সেই আইনজীবী কোনো ফিজ সেই পার্টি থেকে নেবেন না, সেটা সরকার থেকে দেওয়া হবে। আইনি সহায়তা ছাড়াও আইনসেবা কর্তৃপক্ষ আইনের আরও বিভিন্ন স্তরে কাজ করতে থাকে। যেমন আপোষ মীমাংসার জন্য আমরা প্রতি 3 মাস অন্তর অন্তর জাতীয় স্তরের লোক আদালত করা হয়, এবং মধ্যস্থতার মাধ্যমে আপোষ মীমাংসা করানোর জন্য আমাদের মধ্যস্থতা কেন্দ্র রয়েছে প্রতিটি জেলায়। তার মাধ্যমেও আমরা মধ্যস্থতা করিয়ে আপোষ মীমাংসার মাধ্যমে মামলা নিষ্পত্তি করি, যেটাকে মিডিয়েশন সেন্টার, যেটাকে ডিস্ট্রিক্ট মিডিয়েশন সেন্টার বলা হয়। এবং বর্তমানে আমি যদি একটু বলতে পারি যে 90 দিনের আমাদের একটি জাতির জন্য মধ্যস্থতা নামে একটি কার্যক্রম সারা দেশে চলছে। এই কার্যক্রমের মধ্যে আমরা সব ধরনের মামলা যে আপোষ মীমাংসার যোগ্য, দেওয়ানি মামলা বা পারিবারিক মামলা আমরা নিচ্ছি। আপনি যদি এই মিডিয়েশনের কোন নোটিশ পান বা লোক আদালতের কোন নোটিশ পান, তাহলে নিশ্চয়ই এসে অংশগ্রহণ করবেন। তাছাড়া যদি আপনাদের স্কুলে এ ধরনের কোনো সচেতনতামূলক অনুষ্ঠান করাতে চান, আমাদের আইনসেবা কর্তৃপক্ষের অফিসে এসে যোগাযোগ করুন, এই অফিস আপনাকে সাহায্য করবে। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আরেকটা জিনিস জানাতে চাই আপনাদের দর্শকদের, যে খয়েরপুর স্থিত 14 দেবতা মন্দির প্রাঙ্গণে বর্তমানে যে খার্চি পূজা চলছে, খার্চি মেলা চলছে, যেটা গতকাল 3 জুলাই উদ্বোধন হলো, সেটাতে আমাদের একটি স্টলও রয়েছে। আমি আপনাদের সকল দর্শকদের আমন্ত্রণ জানাতে চাই, এই স্টলে আসুন, আমাদের জেলা আইনসেবা কর্তৃপক্ষের কাজের ব্যাপারে আরও জানুন, সচেতন হন। আপনি যদি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির যে যা যা করছে তা আমাদেরকে তো বললেন, আমাদের দর্শকবৃন্দকে বললেন। আমি যদি আপনার তরফ থেকে জানতে চাই যে আপনি দর্শকবৃন্দের উদ্দেশ্যে কি বলতে চান। আমি যদি এই আইন সম্বন্ধে দর্শকবৃন্দদের একটু অনুরোধ করতে চাই যে আমাদের সকল শিশুর ভালো করে বাঁচার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশের জন্য কিছু করার সুযোগ দিতে চান, তাহলে সেই শিশুর ভবিষ্যৎ নিয়ে একটু ভাবুন। সেই জন্য কোনো ধরনের কোনো অপরাধের শিকার না হয় তার প্রতি নজর রাখুন। প্রত্যেক শিশুরই ভালোভাবে বাঁচার অধিকার আছে। আপনার সচেতনতাই একজন শিশুর ভবিষ্যৎকে বাঁচাতে পারে। এবং আরেকটা ব্যাপার, আমি একটু আইনসেবা কর্তৃপক্ষের কাজের ব্যাপারে যদি বলি, যে আমরা এই যৌন নির্যাতিত একজন শিশুর সাময়িক চিকিৎসার জন্যে বা পড়াশোনার জন্যে মামলা রুজু হয়ে যাওয়ার পর প্রাথমিক একটা ক্ষতিপূরণও দেই, যাতে ওর চিকিৎসার খরচটা বা ওর পড়াশোনার খরচটাও চালিয়ে যেতে পারে। এই ব্যাপারেও আমাদের কাজ হয়। তো আইনসেবা কর্তৃপক্ষ আপনার পাশে দাঁড়িয়ে আছে, এবং আমরা সকলের জন্য ন্যায় বিচারের উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছি। নমস্কার, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আশা করি আজকের অনুষ্ঠানে আপনারা উপকৃত হয়েছেন, এবং এই বিষয়টি নিয়ে যে আলোচনা হয়েছে তা আপনাদের কাজে লাগবে। তা নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করছি। নমস্কার।